থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এখানে দুটো বিষয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস। এভিয়েশন এবং অ্যারোস্পেস এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিরই একটি অংশ, একটি বিশেষায়িত ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার পাশাপাশি গবেষণা এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যাপারেও সরকার গুরুত্ব দিয়েছেন এবং সেভাবেই কাজ হচ্ছে। 2020 সালে প্রথম থেকে আমরা আমাদের প্রথম একাডেমিক সেশন শুরু করি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি উনি আমাদের একাডেমিক কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাস ঢাকাতে শুরু করি। প্রথমে আমরা 3টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা 2020 সালের ফেব্রুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু করি। বিষয়গুলো হচ্ছে অনার্স লেভেলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স লেভেলে এভিয়েশন ম্যানেজমেন্ট এবং এভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন মাস্টার্স লেভেলে। আমরা ছাত্রদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাড়া পাই, যার অর্থ হচ্ছে যে বাংলাদেশের ছেলেরা এভিয়েশন এবং এরোস্পেসের প্রতি যথেষ্ট পরিমাণে আগ্রহী। যে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখিয়েছে। আমাদের এই 30টা ভ্যাকেন্সি ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেখানে 4000-এর মতো বাচ্চা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে। তো তার থেকে আমরা দেখলাম যে অ্যারাউন্ড 2800 জন গোল্ডেন জিপিএ পাওয়া এসএসসি এবং এইচএসসি লেভেলে তারা এসেছিল। তো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে 30 জনকে আমরা নিয়েছি। আমরা সংখ্যাটা লিমিটেড রাখতে চাই এই জন্যই যে এভিয়েশনে আপনারা হয়তো জানেন যে এখানে শুধু অ্যাকাডেমিক সার্টিফিকেশন ইজ নট গুড এনাফ, তাদের প্রফেশনাল সার্টিফিকেশনের প্রয়োজন হয়, লাইসেন্সিংয়ের দরকার হয়। এই জন্য আমাদেরকে যদিও ইউজিসি থেকে অনুমোদন দিয়েছিল 2টো সাবজেক্টে, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স। বাট এই কোর্স দুটো আমরা শুরু করিনি এই জন্যই যে এর জন্য আন্তর্জাতিক মানের একটা প্রফেশনাল লাইসেন্সিংয়ের ব্যাপার সংযুক্ত। আপনারা হয়তো শুনে থাকবেন যে আমরা এয়ারবাসের সাথে যাচ্ছি, যেটা ইএসআর সার্টিফিকেশন বলে। তো ওদের এই লাইসেন্সটা হলে পৃথিবীর যে কোনো জায়গায় তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তারা কাজ করতে পারবে, রেডি টু বি অ্যাবজর্বড ইন দ্য মার্কেট। তো সেই জন্য আমরা ওই কোর্স দুটো 2020 সালে শুরু করিনি। এর জন্য আমাদের প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার, ওদের যে রিকোয়ারমেন্টসগুলো, ইএসআই হলো ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি, তাদের সার্টিফিকেশনের জন্য আমরা ওয়েট করছি। আমরা ওটা নিয়ে কাজ করছি। আপনারা হয়তো দেখবেন যে আমরা এমইউ সাইন করেছি। তা আমরা খুব শীঘ্র হয়তো এলওএ করব, যেটা ফোকাসিং অন দিস এটিও এবং এমটিও। এটি হলো অ্যাপ্রুভড ট্রেনিং অর্গানাইজেশন, ইএসআই অ্যাপ্রুভড ট্রেনিং অর্গানাইজেশন, এমটিও মেনটেন্যান্স ট্রেনিং অর্গানাইজেশন, যেগুলো ওদের নিয়ম অনুযায়ী এএনও বলে, ওর পার্ট 147 মেনটেন করে করতে হয়, 145 মেনটেন করে, এবং তার কিছু রিকোয়ারমেন্টস আছে ওদের মডিউল অনুযায়ী। সেই কারিকুলাম থাকবে, সেই প্র্যাকটিক্যালিগুলো থাকে, সেই ইন্টার্নশিপগুলো তাকে প্র্যাকটিক্যালি এই এয়ারক্রাফটের সঙ্গে কাজ করতে হবে টু গেট লাইসেন্স অন দ্যাট টাইপ, যাতে করে পৃথিবীর যে কোনো জায়গাতে, যদিও আমরা এয়ারবাসের সাথে চেষ্টা করছি, বাট এটা ইউনিভার্সাল হবে, সে যে কোনো জায়গায় যেতে পারবে তার ওই লাইসেন্স দিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা এখন এই অস্থায়ী ক্যাম্পাস, এখানে আপনারা জানেন যে সরকারের যে ভিশন, আমাদের দেশকে শুধু ঢাকাকে কেন্দ্রিক হলে হবে না, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সরকার যে কাজ করছেন তারই ধারাবাহিকতায় সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাট হবে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এটা একটা এভিয়েশন সিটি হিসাবে করার প্রচেষ্টা আমাদের সরকার নিয়েছেন, যেখানে এই এভিয়েশন ইউনিভার্সিটি থাকবে, যেখানে এমআরও থাকবে, মেনটেন্যান্স রিপেয়ারিং ওভারহোলিং প্রজেক্ট হবে, সেখানে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং রিসার্চ সেন্টার থাকবে এবং বিভিন্ন ইনস্টিটিউট থাকবে। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের নিজস্ব জনবল তৈরি করা এবং সাথে সাথে আমাদের দক্ষতার পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি বিল্ডিং ইন স্পেস সায়েন্স আমরা করব। এই জন্য আমরা লালমনিরহাটে একটা স্পেস ইনস্টিটিউট করারও পরিকল্পনা নিয়েছি, যেটা আমাদের আইনে আমাদেরকে দিয়েছে, এম্পাওয়ার করেছে, এবং যেটা আমরা করার জন্য
বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছি। বিশেষ করে আমি এখানে ইউনিভার্সিটি অফ সারে যাদের সাথে আমরা কাজ করছি, যারা আমাদের দুটো প্রাথমিকভাবে, না এটা ইউকে বেসড ইউনিভার্সিটি অফ সারে, ইউনিভার্সিটি অফ সারে ওদের আবার সারে স্পেস রিসার্চ সেন্টার আছে, আবার SSTL আমাদের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড যেমন, ওরকম ওদের SSTLও আছে। তো ওদের সাথে কাজ করছি যে একাডেমিক কারিকুলামের পাশাপাশি তাদের ওই ল্যাব ফ্যাসিলিটিস, রিসার্চ ফ্যাসিলিটিস করবে, যেখান থেকে আমরা পরিকল্পনা করেছি এবং ওদের সাথে যোগাযোগ করছি, ওখান থেকে স্মল স্যাটেলাইট তৈরি হবে এগুলো রিসার্চের জন্য। এবং এই স্মল স্যাটেলাইটটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা পাঠাতে পারবো। আমরা হয়তো এটাকে লঞ্চিং করতে পারবো না, বাট এটার ম্যানুফ্যাকচারিং, টেস্টিং, এই কাজগুলো আমাদের ছাত্র এবং আমাদের রিসার্চারদেরকে দিয়ে করতে পারবো ওদের সহযোগিতায়। স্মল স্যাটেলাইটের এটার ক্যাপাসিটি হবে এটা কিউব সেটের মতো, যে ছোট স্যাটেলাইট আপনারা জানেন যে বাংলাদেশ আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি একটা কিউব স্যাটেলাইট পাঠিয়েছিল 1 ইউনিট, বাট এটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি 12 ইউনিটের, যেটাকে আমরা স্মল স্যাটেলাইট বলি। এটা এখনও আমাদের ফাইনালাইজ হয় না, ওদের সাথে আমরা করসপন্ডেন্স করছি। এটাতে থাকবে আর্থ অবজারভেশনের ক্যাপাবিলিটিস থাকবে, আর ADS-B যেটা দিয়ে বাংলাদেশের যে কোনো ফ্লাইং অবজেক্টকে ওরা আইডেন্টিফাই করতে পারবে, যাদের ADS-B লাগানো থাকবে এয়ারক্রাফটে, কোন এয়ারক্রাফট ফ্লাই করছে, তার কী নাম, তার কত অল্টিটিউড, মানে তার পজিশন এবং অন্যান্য তথ্যাদি দিতে পারবে। তো ওটারও আমরা কাজ করছি টু কন্ট্রিবিউট ইন এভিয়েশন এবং আর্থ অবজারভেশন, যেটা বিভিন্ন স্টেক হোল্ডার্স এটার বেনিফিশিয়ারি হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট, এটা আমরা পাঠিয়েছি, বাট আমরা চেষ্টা করছি যে এটা তো আমরা বাইরে থেকে করে ওদের সহায়তা, বাট আমরা সাম পয়েন্ট অফ টাইম আমাদের শুরু করতে হবে, যে আমরা ছোটো স্কেলেও স্মল স্যাটেলাইট দিয়ে শুরু করব। প্রথমে ন্যানোস, আমরা এটা কাজ করছি কোভিড সিচুয়েশনের জন্য, এই টাইম ফ্রেমটা বলা একটু কষ্টকর। আমরা টার্গেট নিয়েছি 2022 সালে। সেম ওয়েতে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের কারিকুলামটাও আমরা 2022 সালে শুরু করার চিন্তা করছি। সেই হিসাবেই আমরা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এছাড়াও আমরা লালমনিরহাটে, এটা তো অস্থায়ী ক্যাম্পাস, লালমনিরহাটে আমাদের যে স্থায়ী ক্যাম্পাস হবে সেখানকার জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে। আমরা সরকার থেকে প্রশাসনিক অনুমোদন লাভ করেছি 648 একর। আবার একটা এয়ারফিল্ডের যেহেতু প্রয়োজন, এয়ারফিল্ডের পাশে এই জমিটা, আবার এই জমিটাতে আমরা চেষ্টা করেছি যাতে ফসলি জমির কোনো ক্ষতি না হয় এবং আমাদের মানে লোকজন যেন গৃহহীন না হয়। যাই হোক, তারপরেও বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড, আপনারা জানেন, তো আমরা চেষ্টা করেছি যথাসম্ভব কম লোকের কে ডিস্টার্ব করে এবং ফসলি জমির ক্ষতি না করে যেন হয় ওইভাবে। এই জন্য আমাদের ম্যাপটা কিন্তু একটু দেখতে পাবেন যে একটু অন্যরকম, ওইরকম আয়তকার বা একটা শেপ না, বিকজ উই ট্রাই টু অ্যাভয়েড দেম। এই জন্য আমরা রিসেটেলমেন্টের জন্য আলাদা একটা প্রকল্প রেখেছি আমাদের ইউনিভার্সিটির পাশে 55 একর জায়গার উপরে একটা রিসেটেলমেন্টের এরিয়া, যেটা হবে আধুনিক একটা ওদের রিসেটেলমেন্ট এরিয়া, যেখানে শুধু তাদের বাসস্থানের ব্যবস্থা হবে না, তাদের যেন জীবিকারও একটা ব্যবস্থা হয়। যেমন আমরা ওইখানে বিভিন্ন ধরনের কমিউনিটি ফ্যাসিলিটিস লাইক কমিউনিটি এগ্রিকালচার, কমিউনিটি ফার্মিং, তো এটার প্রশাসনিক অনুমোদন পেয়েছি। আমরা এখন ডিপিপির কাজ করছি। ডিপিপির যে ধাপগুলো, ফিজিবিলিটি স্টাডি, এটা মন্ত্রণালয় থেকে আমাদের প্রথম এবং দ্বিতীয়বার আমরা এটা ফাইনাল করে মন্ত্রণালয়ে এখন অনুমোদনের অপেক্ষায় আছে। এখানে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেটা যেই কারেকশনগুলো দেওয়া হয়েছে, যে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় করতে হবে। এই জন্য এই ফিজিবিলিটি স্টাডিতে আমরা টিম লিডার, আর্কিটেক্ট, প্ল্যানার্স এবং বিভিন্ন সার্ভে করার জন্য আন্তর্জাতিক মানের, আমি বিদেশি বলবো না, আন্তর্জাতিক মানের লোক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা এই ফিজিবিলিটি স্টাডি করার যে প্রস্তাব আমরা দিয়েছি সেটা অনুমোদন পাবে। এরপরে আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যেতে চাই, যেহেতু আমরা চাই যে বিশ্ব মানের করতে। আবারও আমি এটার উপরে জোর দিব যে এভিয়েশনে
আমরা আমাদের দেশকে সম্মান জানিয়ে বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক স্বীকৃতি পেলে যে আমাদের যে হিউম্যান রিসোর্সটা আছে, ডেমোগ্রাফিক যে ডিভিডেন্টটা আমাদের আছে, তাদেরকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তখন মানে আমাদের নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো। তা সরকার যেটা চায়, আমরা আমাদের দেশের প্রয়োজন মেটানোর পরে, এখন তো আমাদের দেশের কাজগুলো এভিয়েশন সেক্টরে এবং এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিদেশিদের সহায়তা নিতে হয়। তার অর্থ কি, আমাদের যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদেরকে এই ক্ষেত্রে চলে যাচ্ছে। তা আমরা চাচ্ছি যে শুধু আমাদের না, আমাদের যে দক্ষ জনশক্তি আছে, আপনারা জানেন 30% পিপল আমাদের দেশে, 30% লোক হলো অ্যাভারেজ গড় বয়স 17 বছর। এইদেরকে যদি আমরা টার্গেট করতে পারি এবং তাদেরকে স্কিল করতে পারি, স্কিল ম্যান পাওয়ার হিসেবে আমাদের নিজস্ব প্রয়োজন মেটাতে পারবো, এবং বিদেশে আমাদের তখন হবে যে আমরা লেবার প্রোভাইড করি না, আমরা স্কিলড নলেজেবল ম্যান পাওয়ার দিই, যার জন্য দরকার যে তাদের এডুকেশন। এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং আমরা অনুমোদন পেয়েছি ইউজিসি থেকে টু স্টার্ট। যেহেতু আমরা ইএসএস সার্টিফিকেশনের অ্যাপ্রুভাল এখন পর্যন্ত হয়নি, আমরা কিন্তু শুরু করিনি, উই আর ওয়ার্কিং অন দ্যাট মিনস যে প্রত্যেকটা ছেলে তার লাইসেন্স এক হাতে থাকবে তার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, আরেক হাতে থাকবে তার আন্তর্জাতিক মানের স্বীকৃত লাইসেন্স। ফর এক্সাম্পল, ওদের জন্য B1 এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার অ্যারোস্পেস যারা, তারা B1-এর আপনি যদি মার্কেট যাচাই করেন, 2017 সালে এর শর্টেজ ছিল 4,80,000 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের যদি নেবারিং কান্ট্রিজগুলো দেখেন, চায়না, ইন্ডিয়া এবং সাউথ এশিয়া না, এশিয়া প্যাসিফিক যদি দেখেন, দের ইজ এ হিউজ গ্যাপ অন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। ট্রু। তো বাংলাদেশে কেন পড়তে আসবে? হ্যাঁ, বাংলাদেশে কেন? একজনকে আমরা $10,000-12,000 দিয়ে বিদেশিকে এনে আমরা কাজ করাচ্ছি, বাট আমাদের এই ছেলেদেরকে আমরা করতে পারবো। সরকার যেই প্রজেক্ট আমাদেরকে, ইনশাল্লাহ এটা হবে, যদি আমরা এটিও করতে পারি, যখন তারা এখান থেকে পাশ করে এই সার্টিফিকেট পাবে, তখন তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায়, আপনি বলছেন তাদের প্রসপেক্ট কী, আমরা যেটা বিশ্বাস করি যে আমরা যদি আন্তর্জাতিক মানের এই ইন্ডাস্ট্রি, একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ইজ এ মাস্ট ফর ডেভেলপিং অ্যান্ড দিস হিউম্যান রিসোর্স। আমরা শিক্ষিত বেকার, সরকারও এখন কিন্তু শিক্ষিত বেকার তৈরি করতে, আমরা প্রয়োজনে কেন আমরা 30 জন নিয়েছি, যে 30 জন যেন বাই দ্য টাইম তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, দে আর রেডি টু বি অ্যাবজর্বড ইন দ্য মার্কেট। আমরা স্কলারশিপ পাচ্ছি, যেমন আমাদের এই এএমইগুলো, আমি এটা আপনাকে একটা অ্যাসুরেন্স দিতে চাই যে এই 30 জন তারা পাশ করার আগে ইন্ডাস্ট্রি তাদেরকে আগে থেকেই বুক করে রাখবে। ইন্ডিয়াতে যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এয়ারবাস তারা দায়িত্ব নিচ্ছে। ফর এক্সাম্পল, আমরা বিমানের পাশাপাশি যেমন নভো এয়ার, ইউএস বাংলা, তারা কিন্তু আমাদের সঙ্গে অলরেডি করছে যে আমাদের এই কোটা ফর পাইলটস, কারণ আমাদের এখানে বিএসসি ইন এভিয়েশন যে ফ্লাইং ট্রেনিং হবে, পাশাপাশি ইঞ্জিনিয়ার এখন তাদেরকে বিভিন্ন দেশের থেকে, আমাদের পাশের আশেপাশের দেশ থেকে আনে। আমি যেটা বললাম $10,000-12,000, তো তাদের পড়ানোর দায়িত্বটা নিবে তারা, আমরা পড়াবো অবশ্যই, বাট তারা দায়িত্ব নেবে, এবং যখন তারা পাশ করবে তারা তাদের ওখানে এই সার্ভিসটা দিবে। যেমন ফ্লাইংয়ের ক্ষেত্রে এরকম হয় যে বিভিন্ন এয়ারলাইন্স, এটা আমাদেরকে ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স আমাদেরকে সহযোগিতা করবে, এবং আমরা এমইউ করব খুব শীঘ্রই আশা করছি। আবারও সেই প্যান্ডেমিকের জন্য হয়তো প্রসেসটা একটু স্লো হচ্ছে, বাট তাদের এই 4টা ছেলের হলো তাদের, দে উইল বি ফাইন্যান্সিং, এবং তারপরে যখন আমার এখান থেকে পাস করবে সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে তাদের সাথে ফ্লাই করতে হবে। তো স্কলারশিপ ভিত্তিতে তারা হয়তো তখন একটা পকেট অ্যালাউন্স বা এই ধরনের কিছু পাবে, বাট দ্যাট পকেট অ্যালাউন্স শুড বি গুড এনাফ ফর বাংলাদেশি দিস পিপুল। আফটার 4 years or 5 years যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, হি উইল বিকাম অ্যান অ্যাসেট। এখানে হয়তো কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে, আপনি যেটা বলেন কিছু কিছু সাবজেক্ট, যে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ফিজিবিলিটি স্টাডি করে, হোয়াট ইজ দ্য মার্কেট ডিমান্ড, ফিজিবিলিটি স্টাডি ছাড়া আমি একটা ডিপার্টমেন্ট আমরা এই বিশ্ববিদ্যালয়ে করবো না। উই ডোন্ট ওয়ান্ট টু সি এ সিঙ্গেল আনএমপ্লয়েড গ্রাজুয়েট ফ্রম দিস ইউনিভার্সিটি। এটা আমাদের সরকারের ভিশন, এই জন্যই কিন্তু এটা স্পেশালাইজড ইউনিভার্সিটি। প্রত্যেকটা বিষয় এই ফিজিবিলিটি স্টাডি, হোয়াট ইজ দ্য মার্কেট রিকোয়ারমেন্টস, হোয়াট ইজ দ্য মার্কেট ডিমান্ড, কী কোয়ালিফিকেশনটা মার্কেট চায়,
এই জন্য কিন্তু আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করি ইন্ডাস্ট্রির সঙ্গে, শুধু আমাদের দেশে না, বাইরের ওদের সঙ্গে উই হ্যাভ ডান দ্যাট ফোকাস গ্রুপ ডিসকাশন। আপনারা জানেন যে হোয়াট দে ওয়ান্ট ইন দ্য কারিকুলাম। আমরা কারিকুলামগুলোও কিন্তু ডেভেলপ করছি তাদের সহায়তা নিয়ে, কারণ আমাদের এখানে ওরকম স্পেশালাইজেশন ছিল না বিশ্ববিদ্যালয় লেভেলের, মানে সত্য কথা এটা ছিল না। তো আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে প্রত্যেকটা কারিকুলাম, এবং এই কারিকুলামের প্রত্যেকটা জিনিস ঢোকানো হচ্ছে মার্কেট রিকোয়ারমেন্ট। শুধু সে এই সাবজেক্টে তার জ্ঞান থাকলেই চলবে না, শুধু তার দক্ষতা থাকলেই চলবে না, তাকে অন্য কিছু থাকতে হবে। সেই অন্য কিছুর মধ্যে তার কম্পিটেন্স, টেকিং রেসপন্সিবিলিটি, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস, টেকিং দ্য রিস্ক, এই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের সাবজেক্টে ইনকর্পোরেট, আমাদের মডিউলগুলোতে ইনকর্পোরেট করা হচ্ছে। এবং এটা আমরা আশা করছি যে বিশ্বের শ্রেষ্ঠ যারা ওই সাবজেক্টে, কোয়ালিটি অ্যাসুরেন্স, লিডারশিপ প্যাকেজ, ম্যানেজমেন্ট প্যাকেজ, ফর এক্সাম্পল এভিয়েশন ইকোনমিক্স, এই জন্য আপনি দেখবেন যে আমরা যে নিচ্ছি, আমরা কিন্তু বাইরের থেকে ওদের মডিউল, যেমন আমরা সিঙ্গাপুর এভিয়েশন একাডেমির সঙ্গে আমরা কাজ করছিলাম যে কিছু কিছু মডিউল ওনারা এসে আমাদের এখানে করে যাবে, এবং সরকার ইজ ভেরি সাপোর্টিভ টু আস, বলেছেন প্রয়োজনে আমরা আইন চেঞ্জ করব, এবং সরকার আমাদেরকে বলেছে যে আমরা এই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল বেসিস এই বিদেশি স্পেশালিস্টকে আমরা নিয়োগ দিতে পারবো। এবং এই জন্য কিন্তু আপনি জেনে খুশি হবেন, আমাদেরকে আর 6টা মাস সময় দেন, বিমান বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমরা ওখানে তাদেরকে রাখার জন্য। কারণ ওরা যেটা বলে, ওরা এই 6 মাস বা 1 বছরের জন্য আসলে দে ওয়ান্ট সাম সিকিউরড অ্যাকোমোডেশন। দি এয়ারফোর্স ইজ ভেরি কাইন্ড, তারা লালমনিরহাটে এটার একটা উদ্যোগ নিয়েছেন, একটা ইট ইজ লাইক 5-স্টার হোটেল। সরকার যেটা চাচ্ছেন, ইট উইল বি এ এভিয়েশন কানেক্টিভিটি হাব, সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে করার পরিকল্পনা হয়েছে। তো এর পাশাপাশি লালমনিরহাট একটি কানেক্টিং হাব হবে। কানেক্টিং হাব, ফর এক্সাম্পল, যে আমাদের ওখান থেকে যদি আপনি ম্যাপে দেখেন, আপনি ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট, এইসব ক্ষেত্রে কিন্তু এটা আমরা কিন্তু মিলিটারি ইনস্টলেশনস না, এটা একটা এডুকেশন রিসার্চ, এটা বেসিক্যালি ক্যাপাসিটি বিল্ডিং টু ফ্যাসিলিটেট ক্যাপাসিটি বিল্ডিং ফর এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস। এর জন্য এয়ারফিল্ডের প্রয়োজন। একটা এয়ারফিল্ড, ঢাকা এয়ারফিল্ড এখন হযরত শাহজালাল ইজ ওভার ক্রাউডেড, স্যাচুরেটেড। আপনাকে একটা নিজস্ব আপনার এই কার্যক্রমগুলো, আমাদের এটা তো ট্রেনিং ফ্লাইং হবে, প্রচুর ফ্লাইং হয়। আমাদের যে পাইলটের যে রিকোয়ারমেন্টস, আবারও বলবো যে বাংলাদেশে প্রতি বছর বাংলাদেশ থেকে 200 জন পাইলটের রিকোয়ারমেন্টস এভরি ইয়ার। যে আয়েটার যেই স্টাডি, সেখানে দেখা গিয়েছে যে শর্টেজ, ডেফিসিয়েন্সি যে পাইলটের আছে, ডেসপাইট দিস প্যান্ডেমিক, প্রতি বছর যদি আমরা 200 পাইলট তৈরি করতে পারি, দে উইল বি অ্যাবজর্ব ইন দ্য, বাট দে শুড বি দ্যাট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি এটা আবারও এসুরেন্স দিতে চাচ্ছি যে এখান থেকে যারা পাশ করে বের হবে, ইচ ওয়ান অফ দ্যাম উইল বি অ্যাবজর্বড বিফোর দেয়ার কমপ্লিশন অফ দেয়ার। তবে এইখানে আরেকটা জিনিস সরকারের, যেটা সার্বজনীন সুযোগ সৃষ্টি, এখানে কিন্তু আপনার টাকা আছে, আপনি আপনার ছেলেকে পাইলট বানাতে চান, নট পসিবল। কারণ ইউরোপের ওদের যে স্ক্রিনিং সিস্টেম, 4 ধাপের স্ক্রিনিং সিস্টেম, এই স্ক্রিনিং সিস্টেমে করে গভর্নমেন্ট উইল ইনভেস্ট, ফাইন্যান্স, গভর্নমেন্ট ফাইন্যান্স করবে। আমরা আশা করছি বিভিন্ন এয়ারলাইন্স উইল ফাইন্যান্স। আমি আপনাকে বলেছি যে বিভিন্ন এয়ারলাইন্স হ্যাজ অলরেডি অ্যাপ্রোচ টু আস, দে উড লাইক টু গেট দেয়ার ক্যাডেট পাইলটস উইথ আস অ্যান্ড ক্যাডেট ইঞ্জিনিয়ার্স। আমি ক্যাডেটই বলছি, স্টুডেন্ট না বলে, মিলিটারি থেকে এসেছি হয়তো ক্যাডেট শব্দটা চলে আসছে, যে যাই হোক। তো তাদেরকে তারা, মানে ফর এক্সাম্পল, আমার যদি 30 জন স্টুডেন্ট থাকে, বা মনে করেন এই 30 জন, বিভিন্ন এজেন্সি তারা বলেছে আই ওয়ান্ট 4 or 6 on AME on aerospace, I want 2 on this. অলরেডি কিন্তু তারা আমাদের সঙ্গে, and they are keen to make agreement with us. এখানে যারা মেধাবী, তাদের সুযোগ সৃষ্টি করা কিন্তু সরকারের, যেটা বললাম সার্বজনীন সুযোগ সৃষ্টি, সার্বজনীন শিক্ষা, যেমন এক্ষেত্রেও সার্বজনীন এই সুযোগটা সৃষ্টি হবে। কিভাবে? তার মেধার ভিত্তিতে। এখানে প্রথমে তাদের রিটেন, এবং এখানে হয়তো কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন ইউরোপের রিকোয়ারমেন্টস অনুযায়ী আন্ডার গ্রেড লেভেলসে
অ্যাটলিস্ট আইএলটিএসে 6 পেতে হবে, Right. মাস্টার লেভেলে 6.5 পেতে হবে। আমাদের ছেলেরা তো এটাতে অভ্যস্ত না। সো আমরা ক্যামব্রিজ ইংলিশ সেটার প্রি রিকুইজিট কোর্স আমাদের বাচ্চাদের করাবো, তাদের ওই ইনটেকে আমরা চেক করব, করে যাদের মেধা আছে তাদেরকে আমরা ট্রেন করব, করে বিফোর দে এমবার্ক অন দ্য প্রোগ্রাম তাদেরকে রেডি করব। বাট এটার তারপরে তাদেরকে ওই স্ক্রিনিং টেস্টে যেতে হবে। মফস্বলের ছেলেরা তো ইংরেজিতে আমরা এখন ভালো পারবে না, বাট তার যদি মেধা থাকে ইউ জাস্ট নিড টু ফ্যাসিলিটেট হিম। তো আমাদের ওই অ্যাডমিশন টেস্টগুলো হবে ওই রকম হওয়ার পরে তারপরে তাদের কম্পিউটারে তাদের স্কিল দেখা হবে, মোটর স্কিল। এরপরে সিমুলেটরে, মোটর স্কিলেরও এটা আবার 4টা ধাপ। একটা হলো প্রথমে কম্পিউটারে, তারপরে হলো গিয়ে কম্পিউটার অ্যাসিস্টেড সিবিটি টাইপ কম্পিউটার বেসড ট্রেনিং সিস্টেমে তাদেরকে চেক করা হবে, দেন সিমুলেটর, দেন দে উইল বি গিভেন অ্যাকচুয়াল ফ্লাইং ফ্রি অফ চার্জ, সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লাইং। এটা হলো গিয়ে ইউরোপের স্ট্যান্ডার্ড। করার পরে হয়তো আউট অফ দিস 40-100 উইল টেক মেবি 10, মেবি ইফ দে ডোন্ট কোয়ালিফাই উইল টেক 12। বাট উই উড লাইক টু মেক শিওর যে ফ্লাইং শুরু করার পরে 50 ঘন্টা 60 ঘন্টার পরে যা সে আর প্রোগ্রেস করছে না। তো ওদের সিস্টেমটা এরকম। এই জন্য এখন যে এলো এটা হবে প্রথম ধাপে, কিন্তু আমরা যেটা বলছি যে আমরা উইল টেক 2022-এর আগে আমরা নিতে পারবো না, বাট 2022-এই তারা ফ্লাই করবে না, তার একাডেমিক কার্যক্রম শুরু হবে। দে উইল বি স্টাডিং ফর 2 years। এই সময় অল্প কিছু ফ্লাই করবে, তারপরে তারা যায় ফ্লাইং শুরু করবে। সেম হইতে ইঞ্জিনিয়ারদের কিন্তু 2 years ফর গেটিং এ লাইসেন্স অন টাইপ। ফর এক্সাম্পল ATR আছে আমাদেরকে, তাদেরকে কিন্তু এই পড়াশোনার পাশাপাশি 2 years দে হ্যাভ টু ওয়ার্ক উইথ প্র্যাকটিক্যাল এয়ারক্রাফট। দিস ইজ ফোকাসিং অন সিভিল এভিয়েশন। মিলিটারি এভিয়েশন নিয়ে একটা কন্ট্রিবিউশন হয়তো মেবি 2%, 3%। In terms of percentage, it could be even less. Our main focus is civil aviation and also the aerospace. Aerospace যদিও সিভিল এভিয়েশন এবং অ্যারোস্পেস এর সিনোনিম, বাট এই অ্যারোস্পেসটা ঢুকানো হয়েছে টু মিন ইট স্পেস সায়েন্স, ডিসিপ্লিন, টেকিং রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং, এই ফ্যাক্টরগুলো যেন ইনশিওর করি। এই জন্য আমাদের ইউনিভার্সিটি হবে ইজ ফুললি রেসিডেন্সিয়াল বিকজ উইল নট কম্প্রোমাইজ উইথ ডিসিপ্লিন। ইট ইজ এ পাবলিক ইউনিভার্সিটি। উনি যে প্রশ্নটা করলেন যে ইট ইজ সিভিল এভিয়েশন, ইট ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, পুরোপুরি একটা নিড ইজ ফর সিভিল এভিয়েশন, সিভিল 100% সিভিল উইথ এ ফিউ এক্সেপশন। উইল গিভ সাম সাপোর্ট টু মিলিটারি এভিয়েশন সো দ্যাট দ্য মিলিটারি এভিয়েশনের যারা আছে তাদের যে এক্সপার্টিস আছে তাদেরকে ভবিষ্যতে যদি কাজে লাগানো যায় রিসোর্স কাজ করতে পারে। বাট ইট ইজ ফোকাসিং 100% অন পাবলিক ইউনিভার্সিটি বেসড অ্যাক্টিভিটিস। কস্ট সরকারকে তো আমাদেরকে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি এ লায়াবিলিটিস, উই ওয়ান্ট টু বি দ্য কন্ট্রিবিউটার, নট টেকার্স, গিভার্স। হয়তো ব্রেক ইভেন আসতে একটু সময় লাগবে। আমাদের যে এক্সপেকটেশন ইফ ইট ইজ অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু বিদেশি ছাত্র পাবো। আমরা আশা করছি যে এই বিশ্ববিদ্যালয়ে একদিন লোক দেখতে আসবে। আমাদের টার্গেট হলো প্রথম সাইকেলটা আমরা নিজেরা করব। যদিও এয়ারবাস এবং ইউরোপ, আমরা তো এয়ারবাস কিন্তু একটা দেশের না, ওরা 4টা দেশ মিলে কিন্তু এয়ারবাস, 4টা দেশের জয়েন্ট ভেঞ্চার। ইট ইজ UK, ফ্রান্স, স্পেন অ্যান্ড জার্মান। স্টুডেন্টের আগে আমাদের বাংলাদেশের প্রায়োরিটি দিতে হবে। ফর এক্সাম্পল আমাদের যেমন বিমানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হচ্ছে, তাদের যে ক্যাডেট পাইলট তাদের হয়তো আমাদের এখান থেকে ট্রেনিং হবে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু ফোকাস অন দ্য ট্রেনিং অ্যান্ড অল দোজ। এই দায়িত্বটা আমাদের দিলে তাদের চাপটাও কমলো এটা নিয়ে বিমানে। এবং সরকার কিন্তু আইনে আমাদেরকে বলে দিয়ে এম্পাওয়ার করেছে যে বাংলাদেশের এভিয়েশন সংক্রান্ত সামগ্রিক যে গবেষণা এবং শিক্ষা এটা আমাদের এখানে দায়িত্ব দিয়েছে। এখন দেখেন আমাদের কিন্তু সিমুলেটর করতে হয়। সিমুলেটর করার জন্য ইথিওপিয়ার মতো দেশে আমাদের পাইলটদের যেতে হয়। উই আর প্ল্যানিং টু হ্যাভ, ইফ নট এয়ারবাস ইজ কিন, বাট সব তো আর একজনের সাথে হয়তো হবে না। ইট উইল বি কম্পিটিটিভ হু গিভস বেস্ট অফার। যেমন জার্মান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, দে উড লাইক টু সেট আপ দ্য সিমুলেটর কমপ্লেক্স, কারণ দে সি এ হিউজ প্রসপেক্ট ইন বাংলাদেশ। তো এই ইউনিভার্সিটিতে আমাদের এরা ফ্লাইংয়ের পাশাপাশি এই সিমুলেটর, এটা কি আমাদের
এটিআর ফর এক্সাম্পল আমরা উই ক্যান স্টার্ট এটিআরের পাইলটরা -8-এর পাইলটরা বাইরে যাচ্ছে সিমুলেটর, স্লট পাওয়া যাচ্ছে না, যাতায়াতের সময় যে নষ্ট হচ্ছে, কষ্টের চাইতে সময়, টাইম ইজ ইম্পর্টেন্ট। একটা পাইলটকে আপনি 1 মাস বসায় রাখলেন, সে কন্ট্রিবিউট করতে পারছেন না, অন্য পাইলটদের উপরে চাপ যাচ্ছে। ইফেক্টিভ ইউটিলাইজেশন, রিসোর্স ম্যানেজমেন্টে তো সমস্যা হচ্ছে। ইফ উই ক্যান হ্যাভ, তা আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে এই সিমুলেটর কমপ্লেক্স উই আর প্ল্যানিং, এটা ফেজ বাই ফেজ হয়তো করব, হয়তো -8 লেভেল বা এটিআর লেভেল, দেন মেবি উই গো, আমাদের যেহেতু বোয়িং 737, দেন মেবি ফিউচারে যদি আমাদের এয়ারবাস আসে, যেমন এয়ারবাস হোয়াট উই ফিল যে এয়ারবাস তারা কেন এই প্রজেক্টে আসছে, এখানে কিন্তু তাদের কোনো প্রফিট নাই। দে ওয়ান্ট টু এস্টাবলিশ দেয়ার ফুটপ্রিন্ট ইন বাংলাদেশ, দে ওয়ান্ট টু এস্টাবলিশ রিলেশনশিপ উইথ বাংলাদেশ। কারণ যে প্রস্তাব তারা নিয়ে এসেছে এটা আপনি আনইমাজিনেবল। দে হ্যাভ এ প্রপোজাল, এই এটিওর পাশাপাশি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এবং আমাদের এই যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বললেন না চাকরি পায় না, চাকরি পাবে নাকি, ওদেরকে ফেরত আনা নিয়ে, যেমন 5টা করে ভালো ছেলেদেরকে দে উইল গিভ স্কলারশিপ, দে উইল গো ডু দেয়ার ইন্টার্নশিপ ইন এয়ারবাস ম্যানুফ্যাকচারিং সেন্টার। সো এই ছেলেগুলো যখন তারা ইন্টার্নশিপ শেষ করে, ইফ ইউ ক্যান রিটেন দেম, ভবিষ্যতে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যেটা বলে যে আমাদের দেশের ছেলেরা বাংলাদেশে এয়ারক্রাফট তৈরি করবে, আমরা তখন অন্যের উপর নির্ভর করতে হবে না। মেবি উইল স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। নাও ইন জিডিপি only 0.3% we contribute, only 0.3, whereas the world average is 4.1% from aviation. 4.1% is the world average, their contribution to GDP, and in Bangladesh it is only 0.3%. I believe this university, by next 1 decade, this will reach, if not to world average, close to that. Many countries is close to their contribution, like Singapore, like UAE, their contribution is much, much higher. We are also taking the reference of Singapore and also the Emirates Aviation University. I'm sure you have heard about it, their contribution, because this skill Emirates Aviation University, though it was developed by Coventry, they are developed by Coventry University. We are also trying to collaborate with Coventry for our all curriculums. আমরা যেটাতে যেতে চাচ্ছি, ওরা যেটা করে, they get 2 license, one from their civil aviation, one from ESA. তা আমাদের ছেলেরাও এই দুটো পাবে, বাট ওদের হলো যে তাদের একাডেমিক সার্টিফিকেটস দে হ্যাভ এ অপশন আইদার ফ্রম ইউএই অর ফ্রম কভেন্ট্রি, বাট এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্যাট সার্টিফিকেট উইল বি বিএসএমআরও সার্টিফিকেট, বাট ইট ইজ ভেরিফাইড বাই কভেন্ট্রি। বাংলাদেশে একটা ন্যাশনাল ক্যারিয়ার, মানে ডোমেস্টিক ক্যারিয়ার্স, দে টেক নর্মালি 50% অফ দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ট্রাফিক। আমাদের বাংলাদেশে 15 million পিপুল আর স্টেইং অ্যাব্রোড, and the growth, if even আমাদের জিডিপি যদি 5.4%, এখন ইট ইজ মাচ হায়ার দেন 7, কোভিডের জন্য একটু স্লো ডাউন করেছে, বাট বাট ইফ উই থিঙ্ক অ্যাবাউট ইভেন 5.4% জিডিপি গ্রোথ, the requirements of traffic will be tripled in next 10 years. So a traffic who should control? আপনি internationally if you go, আমাদের ট্রাফিক, who is the getting benefit out of that? Of course. I don't want to make mention of that, but you see Middle Eastern airlines like I know. Qatar, Emirates, even well, Singapore, how many flights they operate each day from Bangladesh? International standard hobe. People will love to stay there. It must be green city, that means eco-friendly. It should be a smart satellite, and then aviation city. আমি কিন্তু এভিয়েশন ইউনিভার্সিটি বলি নাই, ইকো-ফ্রেন্ডলি স্মার্ট স্যাটেলাইট এভিয়েশন সিটি। সো ইট উইল হ্যাভ all the facilities a foreigners can expect, and this will facilitate the overall development of North Bengal. এইটার সঙ্গে সঙ্গে কিন্তু কানেক্টিভিটি একটা হাব হবে। সৈয়দপুর এয়ারফিল্ড ইজ অলরেডি ইন প্লেস and it is going to be international airport.
তার কিন্তু ক্যাটারিং এর ইনফ্যাক্ট বাংলাদেশ কিন্তু একটা এয়ারফিল্ড, অন্যান্য দেশে দেখবেন একটা রানওয়ের পাশে আরেকটা রানওয়ে, প্যারালাল রানওয়ে। তো আমাদের এইগুলো ম্যাটার অফ বাংলাদেশের সমস্ত রানওয়ে, ইট ইজ এ এয়ারফিল্ড সিস্টেম। আমাদের প্রথম ধাপটা কি? ফর এক্সাম্পল ফর স্পেস, ফার্স্ট থিং ইজ ডেভেলপ অ্যাওয়ারনেস অ্যামংস দ্য ন্যাশনাল, মানুষ বুঝ incorporate some little topic on space aviation in every curriculum. প্রাইমারি স্কুলের একটা 2 পৃষ্ঠার একটা স্বপ্ন দেখাইতে হবে বাচ্চাদেরকে। জাস্ট না আমি যে রোড ম্যাপ তৈরি করছি, আই এম প্রিপেয়ারিং এ রোড ম্যাপ ফর দিস ইউনিভার্সিটি কাভারিং অল দিস এভিয়েশন, অ্যারোস্পেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে আমরা কোথায় যেতে চাই এবং হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ, হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেপ বাই 2041 হোয়ার উই। ফার্স্ট স্টেপ ইজ ডেভেলপ অ্যাওয়ারনেস অ্যামংস দ্য পিপুল, ইনকর্পোরেট এ ভেরি আর্লি চাইল্ডহুড ইন, মানে তাদেরকে স্বপ্ন দেখাইতে হবে ফ্রম দ্য ভেরি, আকাশে উঠতে পারবে। ইফ আই থিঙ্ক দ্যাট আমি সব করে ফেলবো, রং। বাট স্বপ্নটা দেখে যেতে পারি। I can give dream as per the perspective plan or vision of the government, Vision 2041. Whatever I plan, if it is not aligned with the second perspective, and also now I am planning to work with the এটা করে আপনি জানেন। হ্যাঁ, অষ্টম পাঠশালা পরিকল্পনা যেটা, সেটার আলোকে সপ্তম তো শেষ হয়ে গেল, এখন অষ্টম পাঠশালা পরিকল্পনা নিয়ে আই রিভিউ সো দ্যাট আই এম উইথ দ্য গভর্নমেন্ট। হোয়াট এভার আই ডু, আমি অনেক স্বপ্ন দেখতে পারি, ইফ ইট ইজ নট উইথ দ্য ন্যাশনাল অ্যাসপারেশন, ইট ইজ ইউজলেস।